একটু নিচু করে দরজা ঠেলে বাড়ির মধ্যে ঢুকতে যাব, ঠিক তখনই কপালে বেশ জোরে ধাক্কা লাগে আমার। উফ, ও মা গো বলে একটা চিৎকার দিলাম। কপালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি তানবীর দাঁড়িয়ে আছে। তানবীর এখানে? ফাজিলটা এখানে কেন? তানভীরকে আমাদের বাড়ি দেখবো হুট করে, এটা একদমই ভাবিনি। ফাজিল ছেলে একটা। অবনী আপু, তুমি কি চোখে দেখো না? চশমার শক্তি কি কমিয়ে ফেলেছো? আগে বললে তোমার জন্য ডজন খানিক চশমা কিনে আনতাম। তানভীর ওর কপালে হাত রেখে আমার দিকে তাকিয়ে কথাটি বলল। আমি ওর পা থেকে মাথা অবধি ভালো করে দেখলাম। গায়ে কালো শার্ট, ভিতরে সাদা ট্যাটু লাগানো স্টাইলের টি শার্ট। চুলগুলো মাথায় বেশ ভালোই রেখেছে, সামনে কয়েকটা চুলে হালকা লাল কালার করা। তানভীরকে দেখে ভীষণ খেলাম। এত স্মার্ট কবে হয়ে গেল পিচ্চিটা? দেখে কিছু সময় অবাক না হয়ে পারলাম না। ফাজিলটা হয়তো সেটাই খেয়াল করেছে। আমাকে পিঞ্চ মেরে বলল, এভাবে তাকিয়ে দেখার কিছু নাই, আমি এমনিতেই সুদর্শন, বুঝলা? তুমি খালি চিনলা না আমাকে, এত দেখলে শুকিয়ে যাব গো। চুপ থাক ফাজিল। তানভীরের মুখে গো শব্দটা শুনে মুচকি হাসলাম। ছোট থেকেই সে এই শব্দটা বেশি ব্যবহার করত। ছোট থেকে জানতাম গো শব্দটা হাজব্যান্ড আর ওয়াইফের ভাষা। তানভীরকে কথাটি বলার পর থেকে ফাজিলটা তখন থেকে আরও বেশি করে আমাকে বলতো, ও গো কী করছো গো, শুনছো গো? ফাজিল পোলা, বদমায়েশ। খুব লজ্জা পেতাম। কিছু বলার আগেই সে দৌড়ে পালাতো। ভিতরে আসো আপু, তোমাদের বাসা। বাইরে কেন দাঁড়িয়ে আছো? কখন এসেছিস? সকালে। এসে শুনি তুমি নাকি ভার্সিটিতে গিয়েছো। যা, সবার সাথে আলাপ করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তানভীরকে রেখে চলে আসি। তানভীর এত বড় হয়ে গেছে একদমই বুঝতে পারিনি। যশোরে ভাড়ায় থাকতো ওরা আমাদের বাসায়। তখন আমি 10-এ পড়ি আর ও তখন 8-এ পড়তো। দেখতে পিচ্ছি ছিল আর অনেক চিকনও ছিল। হঠাৎ এমন লম্বা আর স্মার্ট চেহারায় তানভীরকে দেখবো একদমই ধারণা করিনি। ছোটবেলায় কানামাছি খেলতে গিয়ে ওর ঠোঁটের নিচে অসাবধানতার জন্য একটু কেটে যায়। ওই দাগ কাটাটা খুব কাছ থেকে ছাড়া দেখা যায় না। আমি ওটা দেখেই চিনে ফেলেছি বান্দর ছেলেটা তানভীর ছাড়া কেউ হবে না। আন্টি আঙ্কেলদের সাথে আলাপ সেরে নিজের রুমে আসলাম। আমি এখনও খ্যাতমার্কা দেখতে রয়ে গেলাম। ঢাকা ভার্সিটিতে আমি প্রথম মেয়ে যে কিনা এখনও অবধি সালোয়ার কামিজের সাথে ওড়না পেঁচিয়ে হিলে ঢালা কাপড় পরে ক্লাসে যায়। চোখে মোটা ফ্রেমের চশমা, চুলেরও যে জ্যোতিশ্রী, কখনো মোটা খোপা আবার কখনো ছিঁড়েও দেয়। শ্যাম্পু ব্যবহারের থেকে তেলের ব্যবহারটা বেশি করি। বান্ধবী বলতে হাতে গোনা 2জন ছাড়া আর কেউ নেই। থাকবে কি করে? আমি সবার কাছে ব্যাকডেটেড। কিছুটা নস্টালজিক্যাল পছন্দ আছে আমার। যেমন ছেলেদের মতো মাথায় ক্যাপ পরি, হাতে ছেলেদের মতো মোটা ঘড়ি, ছেলেদের মতো সাইকেল বাইক, এগুলো প্রিয়। মানে আমার পছন্দগুলো কেমন উল্টো হয়ে গেছে, কিন্তু আমার এসবই ভালো লাগে। যেখানে সব মেয়েরা রোম্যান্টিক, কবিতা, গল্প, ছন্দপ্রিয়, এখানে আমার র্যাপ গান, ডিজে মিউজিক পছন্দ। এজন্য পুরো ভার্সিটিতে আমি একটা খ্যাতমার্কা মেয়ে। মেয়েরা তো দূর, ছেলেরাও আমার দিকে তাকায় কিনা ঘোর সন্দেহ আছে। কথাগুলো ভাবতে ভাবতে গা থেকে ওড়না নামিয়ে সালোয়ার খুলতে যাব, ঠিক সে সময় শুনতে পেলাম, ওগো, ড্রেস চেঞ্জ করার সময় যে দরজা আটকাতে হয় সেটা কি তুমি ভুলে গিয়েছো? আমি চমকে উঠি। হায় হায়, কি সাংঘাতিক ব্যাপার! দরজার কাছে ফাজিল ছেলে, মানে তানভীরটা দাঁড়িয়ে আছে। ইস, কি লজ্জা! সাথে সাথে ওড়নাটা গায়ে নিয়ে রাগী ভঙ্গিতে তানভীরের দিকে তাকিয়ে বললাম, তুই এখানে কেন? এসে শুরু করেছিস তোর বদমাইশি? ও হ্যালো, এই তানবীর না চেঞ্জ হয়ে গেছে, বুঝলা? আমি এখন কাউকে পাত্তা দিই না। ভালো ছেলে আমি একটা। 11টা মেয়ের প্রপোজ পেয়েছি। চুপ থাক, রুম থেকে যা,
লজ্জা শরম নেই তোর? একটা মেয়ে রুমে উকি দিস। আর কেউ যদি দরজা খুলে দে? চুপ শয়তান ছেলে, যা ভাগ। হুম করে ওর মুখের সামনে দিয়ে দরজাটা আটকে দিলাম। শয়তান মার্কা ছেলে একটা, ছোটবেলা থেকে আরও বেশি ফাজিল ছিল। দিন স্কুল থেকে এসে দেখি বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছে। আমাদের পাশের একতলা বাড়িতে তানবীররা এসে থাকে। তখন আমি 7-এ পড়ি আর তানবীর পড়তো ক্লাস 5-এ। আস্তে আস্তে তানবীরের সাথে মিশে যাই আমি। তানবীরে একটা আপু ছিল, আমাদের থেকে অনেকটা বয়সে বড় ছিল। রোজ খেলতাম আমরা, ছাদে না হয় বাড়ির উঠানে খেলতাম। একদিন ঘুড়ি ওড়াচ্ছি, তানবীর পিছন থেকে এসে দড়ির সুতো কেটে দৌড়ে চলে যায়। ও এইরকমই করতো, সব সময় আমাদের বাড়িতেই থাকতো, আমাকে খুব জ্বালাতো। সপ্তাহে 7 দিন পুরো বেলা অবধি যখনই সময় পেত আমাদের বাড়িতে এসে আমার সাথে ঝগড়া না হয় খেলা করতো। এভাবেই দিন চলে যাচ্ছিল। আস্তে আস্তে বড় হতে থাকি আমরা। আমি ক্লাস 10-এ উঠি আর তানবীর 8-এ ওঠে। 10-এ ওঠার পর একটু বড় বড়ই মনে হতো আমাকে। ঠিক মতো তানবীরের সাথে বেরাতাম না, লজ্জার পরিমাণ বেড়েছিল। টুকটাক কথা বললেই ওগো শব্দ দিয়ে আমার সাথে কথা বলতো। আমি লজ্জা পেতাম খুব। একদিন বিকালে ঘুড়ি ওড়াচ্ছি, কে আসতে দেখে তাড়াতাড়ি করে নিজেই ঘুড়ি সুতো কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক ওই সময় তানবীর বলে ওঠে, অবনী, তোমাকে একটা কথা বলবো। আমি শকড হয়ে যাই। প্রথমবার তানবীরের মুখে আমাকে অবনী নাম ধরে শুনলাম। আগে পিছে কোনো আপু নেই। ওর চোখের দিকে তাকাই আমি। ওর চোখ অন্য কিছু ইঙ্গিত করছে। ব্যাপারটা আমার কাছে তখন চিন্তার ছিল। সেই অন্য কিছুটার মানে হলো তানবীর আমাকে আপন করতে চায়। বল। তুমি আমার সাথে আগের মতো কেন কথা বলো না? বলি তো। না, বলো না। তুমি এমন কেন করছো? জানো না তোমার সাথে আমার কথা না হলে ভালো লাগে না। কেন আসি তোমাদের বাসায় সব সময় জানো তুমি? তোমাকে দেখতে আসি, তোমার সাথে কথা বলতে আসি। কি হয়েছে তোর? কিছু হয়নি, আবার অনেক কিছু হয়েছে। এটা কেমন কথা? জানি না, আমি তোমাকে পছন্দ করি। কি? ওই তোর বয়স কত? 16। আমারটা জানিস? 18। তাই কি? আমি যখন 10 পাস করব তখন একটা চাকরি খুঁজে তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি শুধু আমার সাথে থাকলেই হবে। বেয়াদব ছেলে একটা, যা সামনে থেকে যা। তাহলে বলো, আমার সাথে যাবে তুমি? তানভীর, তোকে এখান থেকে যেতে বলছি, না হলে। তানভীর আমার দিকে এগিয়ে আসে। আমার হাত ধরতেই ওর গালে কষিয়ে একটা চড় বসিয়ে দিয়েছিলাম। চড় খেয়ে ও আমার দিকে তাকিয়ে কান্না করে দেয়। আমি বলি, তুই এখনো পিচ্ছি, বড় হ, তখন বুঝবি। তুই যা বলেছিস তা মনে করে হাসবি। তুই এসব কথা কোথা থেকে শিখেছিস ফাজিল ছেলে? একদম সামনে আসবি না তুই। আমি ওর পাশ কাটিয়ে চলে যাব, তখন ও আমার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। কিছু বোঝার আগেই আমার ঠোঁটে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায় তানবীর। অবনী আপু, খেতে আসো, তোমাকে ডাকছে। দরজার ওপাশ থেকে তানবীর কথাটা বলে ওঠে। আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি। দরজার কাছে দাঁড়িয়ে পুরনো কথাগুলো ভাবছিলাম। পিচ্ছি তানবীরটা এখন অনেক বড় হয়ে গেছে। আমি ভিতর থেকে বললাম, তুই যা, আমি এক্ষুনি আসছি। না, তুমি বের হও, একসাথেই যাব। ফাজিলটা যা ভাববে তাই করবে। আমি আর কিছু বললাম না। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বাইরে বের হলাম। খোপা দেওয়া চুল, সালোয়ার কামিজ পরা দেখে তানবীর বলল, তুমি আর স্মার্ট হলে না। জানো, আমার 4 নাম্বার গার্লফ্রেন্ড তোমার থেকেও স্মার্ট। কি? তোর 4টে গার্লফ্রেন্ড? না, মোট 6টা। কি করব? মেয়েরা প্রপোজ করে, আমি না করতে পারি না। হারামি কোথাকার, বাদের হাড্ডি। আর শোন, আমার অত স্মার্ট হওয়ার দরকার নাই। চলো তো বাইরে।
তানবীর আমার হাত ধরলো। আমি আবারও আগের মতো লজ্জা পেতে থাকি, তবে হাত ছাড়লাম না। ও টানতে টানতে খাবার টেবিলে আনলো। খাবার টেবিলে সবাই অনেক গল্প করলাম। জানতে পারলাম তানবীর টিসি নিয়ে আমাদের ভার্সিটির 3য় বর্ষে ভর্তি হয়েছে, আর আমি শেষ বর্ষে ভর্তি আছি। তানবীরকে আপাতত আমাদের বাড়িতে রাখা হবে, পরে সে ওর বাবা এখানে বাড়ি কিনেছে সেটা ঠিকঠাক করে তানবীর চলে যাবে সেখানে। ফাজিলটা এখানেই থাকবে। নিজের রুমে আসলাম। সেদিনের ঘটনা তানবীর মনে রেখেছে, আমি ভুলিনি। একদিন ক্লাস থেকে এসে দেখি তানবীর আমাদের বাড়িতে বসে আছে। আমি রুমে ঢুকে দরজা আটকাতে যাব, বীর আমার পেছনের রুমে প্রবেশ করে। আমি বললাম, কি রে, তুই এখানে কেন? তুমি কেন আমার সাথে কথা বলো না? আমার বিয়ে পাচ্ছে, সে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেয়নি। বুঝছিস এবার? তোমার বিয়ে পাচ্ছে? কই, আগে তো বলনি। বললে কি হতো? তাকে মেরে ফেলতাম। তানবীর, বেশি বড়দের মতো কথা বলছিস। ক্লাস 9-এ উঠেছিস, আর আমি এসএসসি দেব। তোর থেকে 2 ক্লাসে বড়। আমার সামনে ঠিকঠাক কথা বলবি। তুমি কেন বুঝতে পারছো না? আমি ছাড়া তোমার কাছে কেউ পারফেক্ট না। তুই যদি চলে না যাস, আমি কিন্তু নিজেকে মেরে ফেলবো। তানবীর কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। খুব রাগ হচ্ছে আমার। এতটুকু পিচ্ছি ছেলে আমার সাথে এমন করে কথা বলবে ভাবতেই রাগ হচ্ছে। কথাই বলবো না আর ওর সাথে। বেয়াদব একটা। এভাবে 7 দিন কথা বলিনি ওর সাথে। একদিন প্রাইভেট থেকে বাড়ি এসে শুনলি 2 দিন পর চলে যাবে যশোর ছেড়ে। আমি রুমে আসলাম, দেখি তানবীর আমার রুমে বসে আছে। আমি অবাক হয়ে গেলাম। সে বলল, সরি তোমার সামনে আসার জন্য। একটা অনুরোধ করতে এসেছি। তোমার বিএফের সাথে একটু কথা বলিয়ে দিবা? প্রমিস, আর কখনো তোমাকে জ্বালাবো না। সত্যি জ্বালাবি না তো? না, একবার দেখা করিয়ে দাও। পরের দিন বিকেলে তানবীরকে নিয়ে যায় আমার সাথে। আরিফ নামের একটা ছেলে আমাকে দেখে এগিয়ে এসে আমার পাশে দাঁড়ালো। আমি তানবীরকে বললাম, এই হলো তোর দুলাভাই। ও হাই ভাইয়া, তুমি তানবীর? তুমি নাকি আমার ভবিষ্যৎ বউকে ভালোবাসো? তুমি তো অনেক ছোট, অবনী তোমার থেকে বড়। এমন করে হয় বলো? আগে বড় হও, তখন এসব ভেবে তোমারই হাসি পাবে। তানবীর আর কিছু বলে না। ওর চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু কিছু বোঝার আগেই তানবীর জোরে একটা ঘুষি দেয় আরিফের নাকে। আরিফের নাক থেকে রক্ত বের হতে থাকে। তানবীর আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে আসে সেখান থেকে। তানবীরের উপর প্রচণ্ড রাগ জমে যায় আমার। রাগের পরিমাণ এত বেশি হয়ে গেছিল যে ওর সাথে দেখা করিনি সেদিনের পর থেকে। এরপর যেদিন তানবীররা চলে যাবে সেদিন তানবীর খুব সকালে আমাদের বাড়িতে আসে। ওকে দেখে রুমের দরজা আটকে দিই। আব্বু আম্মু সবাই তানবীরদের বাড়িতে সব গুছিয়ে দিচ্ছিল। তানবীর আমার রুমের দরজার সামনে এসে ডাকে, অবনী আপু, দরজা খোলো। শেষবার তোমাকে দেখে চলে যাব, আর তো আসবো না। প্লিজ দরজা খোলো। জানো আপু, আমি অনেক কষ্টে কান্না করেছি। তুমি আমার সাথে কথা বলো না সেটার জন্য না, কান্না করিনি। কান্না করেছি আমরা চলে যাব বলে। এখন থেকে তোমাকে আর লুকিয়ে দেখতে পাবো না আমি। আপু একটু কথা বলো, শেষবার কথা বলো প্লিজ। আপু, আর তো কখনো আমাকে দেখবা না, একবার সামনে আসো। তখন আমার নিজের আপু বলল, তানবীর কই রে, তুই চলে আয়। আমি তখন বললাম, অবনী আপু আমাকে ডাকছে, কথা বললে না? কি হতো একটু কথা বললে? দরজাও খুললে না। আমি সরি বলতে এসেছিলাম, তবুও এমন করলে। চলে যাচ্ছি, ভালো থেকো। আর শোনো, তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। ভালো থেকো আপু। রুমে বসেছিলাম। দরজার ওপাশ থেকে তানবীর কান্না করতে করতে কথাগুলো বলছিল। আমি কেবল নীরব হয়ে শুনে গিয়েছি, কোনো কথাও বলিনি, দরজাও খুলিনি। বেশ কিছু সময় পর তানবীরের কথা শোনা যাচ্ছিল না। গাড়ি চলে যাওয়ার শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে বাহিরে এসে দেখি তানবীর আর চলে গেছে অনেকটা দূর। এরপর
কেটে যায় 5 বছর বা তারও বেশি। 5 বছর পর আজকে তানবীরের সাথে দেখা হলো। আচ্ছা, সে কি সব ভুলে গিয়েছে? কি জানি, হয়তো মনে রেখেছে। তবে আমার প্রতি ওর আগের মতো আগ্রহ দেখছি না। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি। ভার্সিটিতে এসেছি, সব সময় চুলে খোপা করা আমার অভ্যাস। লাস্ট কবে যে বাইরে চুল ছেড়েছিলাম নিজেও জানি না। গোসল করার সময়টুকু ছাড়া সব সময় চুল বাঁধা থাকে, খোপা করা থাকে। বান্ধবী বলতে 3 জন গ্রাম থেকে আসা মেয়ে বন্ধু আছে। ভার্সিটিতে যে ক্যাম্পাসে বসলাম, চারপাশে তাকাচ্ছি, হঠাৎ চোখ গেল বেশ স্টাইলিশ, চোখে চশমা পরা একটি ছেলের দিকে। দূর থেকে তানবীর মনে হচ্ছে, কিন্তু ওর পাশে এত ফ্রেন্ডস বা এত মেয়ে কেন? আমি তানবীরের দিকে এগিয়ে গেলাম। ওটা তানবীরই। 2টা ছেলে আর 4টা মেয়ে, মাঝে ও বসে বেশ মজা করছে। হাতে দেখি গিটারও আছে। তানভীর, এখানে কি করিস? আরে আপু তুমি? হ্যাঁ গাইস, মিট মাই সিনিয়র আপু অবনী। আমার আপু হয়। এদিকে আয়। কেন আপু? তোকে না ডাকছি আমি? আচ্ছা, আসছি। একটি মেয়ে বলল, তানবীর রাতে কিন্তু কল দিব হোয়াটসঅ্যাপে। আমি বললাম ওকে বাই। তানভীর ওদের থেকে বিদায় নিয়ে চলে আসলো। আমার পাশে গিটার কাঁধে নিয়ে হাঁটতেছে ও। আমি কলেজে ব্যাগ কাঁধে ঝুলিয়ে, চুল খোপা আর মাথায় ওড়না দিয়ে বীরের সাথে হাঁটছি। কেউ কোনো কথা বলছি না। হাঁটতে হাঁটতে ভার্সিটি থেকে বের হলাম। কিছু বলবা আপু? ওভাবে কেন ডাকলে? এমনি। এমনি? আকাশে মেঘ, ভালোই আড্ডা দিচ্ছিলাম। দেখলা না, একটা মেয়ে নাম্বার নিয়েছে, প্রথম দিনে ফ্রেন্ড বানিয়ে ফেলেছি। চুপচাপ হাঁট আমার সাথে। আচ্ছা। কিছু দূর এগিয়ে যেতেই বৃষ্টি আরম্ভ হলো। তানবীরকে দেখলাম ছুটে একটি বট গাছের নিচে দিকে যাচ্ছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আমি আকাশের দিকে তাকালাম, পরে পাশে তাকিয়ে দেখি তানবীর আমার হাত ধরে টেনে নিয়ে বটগাছের নিচের দিকে যাচ্ছে। আমি মুচকি হাসলাম। গাছের নিচে অনেক ভিড়, মোটা গাছ হওয়াতে তেমন পানি পড়ছে না। তানভীর নিচে যে আমার হাত ছেড়ে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে বলল, সরি, তোমার হাত ধরেছিলাম তাই। কালকেও তো ধরেছিলি, সরি বলেছিস? আচ্ছা, আবার সরি বলছি। তানভীর আর আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা ছেলে আমার পাশে খুব গা ঘেঁষে দাঁড়ালো। আমি একটু সরে যেতেই ছেলেটা আবার আমার কাছে এসে দাঁড়ালো। আমি কিছু বলতে যাব, তখন তানভীর বলল, আপু তুমি আমার পাশে এসে দাঁড়াও। তানভীর আমার জায়গাতে যেয়ে দাঁড়ালো আর ছেলেটার কানে কানে কি যেন বলল ও। ছেলেটা আমার দিকে তাকিয়ে সরি বলে চলে গেল অন্য পাশে। এখানে দাঁড়াতে ভালো লাগছে না, চল ভিজবো। আমি যাব না, জ্বর আসবে। তুই যাবি? আচ্ছা যাচ্ছি, ঝাড়ি দাও কেন? চল। আমি হাঁটছি, তানভীর আমার পাশে হাঁটছে। শয়তানটা কথাও বলছে না। আচ্ছা, আমার কেন জানি না মেয়েদের সাথে তানভীর কথা বলছিল দেখে রাগ হচ্ছিল খুব। কেন সে কথা বলবে? বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে চলে এলাম। সারা রাস্তা দুজন চুপ হয়েছিলাম। বজ্জাত আমার দিকে একবারও তাকায়নি। কি অ্যাটিটিউড পিচ্ছির! ইচ্ছে করছিল কষে চড় দিই। বাড়িতে এসেই দেখি ওর আব্বু এসেছে। তানবীর, বাড়ি ঠিক করে ফেলছি। আমার ব্যবসা এখন অনেক বেশি ভালো। তুই ক্লাসের পাশাপাশি আমার বিজনেসটা সামলাবি। অফিস করেছি, ওখানে অনেক স্টাফ কাজ করে। আপাতত যেভাবে কাজ করছিলি ওভাবে করিস। চল বাড়ি যাই। আচ্ছা, চেঞ্জ করে আসছি। কি হারামি ও! ভাবছিলাম বলবে আজ যাব না, কাল যাবে, তা না। ভাব হয়েছে ওর। গুলি করে মারতে ইচ্ছা করছে। তানবীরের আব্বুর সাথে কুশল শেষ করে রুমে আসলাম। সে আমার সাথে দেখা না করেই চলে গেল, অথচ আজ আমি রুমের দরজা খুলেই রেখেছিলাম। তানবীর চলে গেছে,
অবশ্য এখন থেকে রোজ দেখা হবে ওর সাথে। পরের দিন ভার্সিটিতে গেলাম, পুরো ক্যাম্পাস তানবীরকে খুঁজলাম, কিন্তু ও কোথাও নেই। কি হলো? ওর নাম্বারটাও নিয়ে নি আমি, কল দেব, দূর কি গাধি আমি। ভালো লাগছে না, এভাবে আরও 2 দিন যায়, তানবীরের কোনো খোঁজ নেই, মেজাজ খারাপ। ভাবলাম ওর বাসায় যাব। ভার্সিটিতে আসছি, তানবীরকে খুঁজলাম, বান্ধবী দুটো খেপিয়ে মারছে আমাকে। সিনিয়র হয়ে জুনিয়রে প্রেমে পড়েছি, বারবার একই কথা বলে আমাকে খেপাচ্ছে। বাট সত্যি কি আমি তানবীরের প্রেমে পড়েছি? ভাবতে ভাবতে হঠাৎ দেখি তানবীর একটি মেয়ের সাথে হেঁটে হেঁটে ভার্সিটিতে আসছে। মেয়েটাও তানবীরের সাথে হেসে হেসে কথা বলছে, তানবীরের হাতে হাত রাখছে। রাগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে হেঁটে ওর সামনে গেলাম। অবনী আপু যে, তুমি যাও, আমি আপুর সাথে কথা বলে আসছি। মেয়েটাকে? ও অবনী, আমাদের বাড়ির পাশেই থাকে, ফার্স্ট ইয়ার। আমার সাথে নাকি ওর মিশতে ভালো লাগে। শুধু মিশতে নাকি আরও কিছু করতে ভালো লাগে? ধুর, কি বলো এসব? তুই একটা বেয়াদব। তাতে কি, বাকি মেয়েরা তো আমাকে ভালোবাসে। আহা, সবার সাথে প্রেম করব। কুত্তা তোকে আমি? দাঁড়াও, ফোন বাজছে। তানভীর ফোন রিসিভ করলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম সাদিয়া নামে একটা নাম্বার সেভ করা। ও রিসিভ করলো। আচ্ছা, আমি আসছি, অপেক্ষা করো একটু, ফ্রি আছি। আমি কথাটা বলে ফোনটা কেটে দিলাম। অবনীর দিকে তাকিয়ে বললাম, সরি আপু, আমার যেতে হবে, একটা মিটিং আছে। মিটিং আছে? তোর কিসের মিটিং? দেখলাম তো সাদিয়া নামে কল করেছে। কিসের মিটিং সেটা তো বুঝতেই পারছি। যা, সামনে থেকে যা। আরে রাগ করো কেন? আরিফ ভাইয়া কেমন আছে? কিসের আরিফ? কার আরিফ? বাবা, যার ভবিষ্যৎ বউ হবা তাকে ভুলে গিয়েছো? ধুর, বাদ দাও, আমি গেলাম, টাটা। তানবীর চলে যায়। খুব রাগ হচ্ছে আমার, অসহ্য লাগছে, কিছু ভালো লাগছে না। বান্ধবীদের কাছে আসলাম, ওরা আমার দেখে বলল, দোস্ত মন খারাপ করিস না, চল আমরা বাইরে কোথাও খেতে যাই, দেখবি ভালো লাগবে। আমি বললাম, না রে তোরা যা। ওরা তখন বলল, আরে চল তো তুই। বান্ধবীদের সাথে রিক্সা করে বেশ কিছু সময় পর একটা বড় রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টের একটা মাঝের টেবিলে যেই না বসতে যাব, ঠিক সেই সময় একদম কোণার একটি টেবিলের দিকে তাকিয়ে চোখ আটকে যায়। তানবীর বসে আছে, সামনে একটা মেয়ে। নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, ব্যাগটা হাতে নিয়ে তানবীরদের সামনে গেলাম। আমাকে দেখেই বলল, আরে আপু, তুমি এখানে? এ সাদিয়া, পরিচয় করে দিই, এ হলো আমার। এই তোর মিটিং না? আচ্ছা তোর কয়টা লাগে? সকালে একটা মেয়ে, বিকেলে একটা মেয়ে, ভার্সিটিতে একটা মেয়ে, রেস্টুরেন্টে একটা মেয়ে। ছি, এত খারাপ তুই? মেয়েরা বোকা বলে তোর মতো ছেলের পেছনে পড়ে থাকে। তোর মতো ছেলের স্বভাব বুঝি না, তাই কোনার টেবিলে এসে বসেছিস যাতে চান্স নিতে পারিস, বেয়াদব ছেলে। আর শোন, আরিফ ছিল আমার ফ্রেন্ড, ছোটবেলায় আমার পিছনে ঘুরতি, সেটা তখন পছন্দ হতো না, তাই আরিফকে দিয়ে তোকে বোঝানোর চেষ্টা করছিলাম। ভেবেছিলাম তুই বুঝবি, কিন্তু না, আরিফকে ঘুষি মেরেছিলি। রাগে তোর সাথে শেষে দেখাও করিনি। তোর লজ্জা করে না? ছোটবেলায় আমার পেছনে ঘুরলি, বড় হয়ে এত এত মেয়েদের নিয়ে পড়ে আছিস, শেষে আসার সময় বলেছিলি আমাকে ভালোবাসিস, তাই না? হারামি একটা। আরে তুমি ভুল বুঝছো কেন? এত জোরে কথা বলছো কেন? দেখো সবাই আশেপাশে তোমার দিকে তাকিয়ে আছে। চুপ থাক, তোকে আমি। তখন পাশে থাকা মেয়েটি বলল, মনে মনে হয় ভুল বুঝছে আপনাকে, আপুটা অনেক ভালোবাসে। আমরা না হয় পরে অফিসের কাজ নিয়ে আলোচনা করব, আগে ভাবিকে সামলান। আর আপু, আমি তানবীর স্যারের অফিসের সাধারণ এমপ্লয়ি মাত্র। বড় স্যার বলেছিল যে সাইড নিয়ে কথা বলার কথা, এটা তানবীর স্যার ভালোভাবে বোঝাতে পারবে, তাই এখানে এসেছিলাম। রেস্টুরেন্টে এসে দেখি সব টেবিলে লোক ছিল। আমি স্যারকে কোনার টেবিলে আসতে বলেছি। সরি আপু, আসছি স্যার। সাদিয়া নামের মেয়েটা চলে গেল। আমি এবার আশেপাশে তাকালাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে।
আমি আসলেই অনেক জোর গলা কথা বলেছিলাম। এতক্ষণ পর খেয়াল করলাম আমি লজ্জা পেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। আকাশের অবস্থা ভালো না, হয়তো আজকেও বৃষ্টি হতে পারে। আমি রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছি, হঠাৎ বৃষ্টি শুরু হলো, কিন্তু আমার পায়ে কোনো পানি পড়ছে না। উপরে তাকিয়ে দেখি ছাতা ধরে আছে কে যেন। থামলাম, পিছনে তাকালাম, তানভীর দাঁড়িয়ে আছে। আমি লজ্জা পাচ্ছি অনেক। ধুর, পিচ্ছি ছেলের কাছে কিসের লজ্জা, তবুও লজ্জা লাগছে। আমি হাঁটছি, সে আমার পাশে ছাতা ধরে হাঁটছে। কি আজব এক দৃশ্য। দুজনে নীরব হয়ে হাঁটছি। তানভীর বলল, আপু। ধুর, কিসের আপু? কোনো আপু না তুমি। বলছি কি, চুলগুলো একটু ছেড়ে দিবা? খোলা চুলে তোমাকে অসম্ভব সুন্দরী লাগে। তুমি দেখেছো? হাই হাই, তুমি করে বলে ফেলেছি। এবার আরও লজ্জা পাচ্ছি, কিন্তু হুট করে তুমি করে বলবো বুঝতেই পারিনি। দেখেছি তো। গোসল শেষ করে তুমি যখন চুলে পানি মুছতা, সে সময় দেখেছি, যদিও সেটা চুরি করে। বেয়াদব। হলাম বেয়াদব? সবটা তো তোমারই। এখন যদি না গ্রহণ করো তো অন্য মেয়ের সাথে চান্স নিব। আর কি? কি? ছাতার মধ্যে আসো, ভিজে যাবা। আচ্ছা, এবার চুলগুলা খুলে দাও খোপা থেকে। তুমি নিজেই খুলে নাও। তানভীর আমার চুল ছেড়ে দিয়েছে। চুলগুলো যে এত লম্বা আছে আগে জানতাম না। তানভীর ছাতা ফেলে দিল। আমরা ভিজছি। আমার চিকন আঙুল ধরে অন্যদিকে তাকিয়ে তানভীর বলল, এমন একটা তুমি চেয়েছিলাম যে শাসনময় ভালোবাসবে, বলবে আমি ছাড়া অন্য মেয়েদের দিকে তাকালে চোখ তুলে নেব। সে বলবে আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বললে মুখ সেলাই করে দিব। সেই তুমিটাকেই পেয়ে গিয়েছি। কি? ঠিক করে প্রপোজ করো, না হলে কতগুলো মেয়ে পড়ে আছে বুঝলা? বেয়াদব। আচ্ছা, করছি। আমি তোমাকে চাই। চাই আমার ভালো লাগা গল্পের লেখক হিসেবে। চাই রেস্টুরেন্টের দরজা ঠেলে দেওয়ার বডিগার্ডের হিসাবে। তোমাকে চাই আমি মোবাইলের চার্জ শেষ হলে চার্জারে লাগিয়ে দেওয়ার সঙ্গী হিসাবে। পারবা কি আমাকে তেলাপোকার হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিতে? পারবা কি বর্ষাকাল আসলে আমার ছাতা ধরার দায়িত্ব নিয়ে বৃষ্টি থেকে বাঁচাতে? পরিশেষে বলবো, তোমাকে আমি আজীবন অনলাইনের অ্যাক্টিভ লিস্টে প্রথমে দেখতে চাই অজস্র ফোন কলে আমাকে বিরক্ত করতে। ঠিক এমন একটা তুমি চাই আমি। তানভীর কথা বলল না। সে আমার হাত খুব শক্ত করে ধরল। বুঝলাম সে রাজি। আমি মুচকি হাসলাম। দুজনে হাঁটছি। আপাতত না হয় হাঁটি কিছুক্ষণ গন্তব্যহীনভাবে। আমাদের গল্পটি আপনাদেরকে কতটুকু ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তবে দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।